আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য কর্মসূচিতে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্মার্ট বাংলাদেশ গড়ায় বড় চ্যালেঞ্জ জঙ্গিবাদ, মন্তব্য ওবায়দুল কাদেরের। ভারতের সেবা দাসে পরিণত হয়েছে আওয়ামী লীগ। দিল্লি সফরে দেশের মানুষের কোনো অধিকারই আদায় করতে পারেনি সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমানকে ওএসডি প্রজ্ঞাপন জারি। অংশ নিতে পারবেন না সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে। এবং নদ নদীর পানি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। সুনামগঞ্জে হাওরবাসীর স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু কিশোর ও বৃদ্ধরা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জঙ্গিবাদকে আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জনসভা। বিকেলে জনসভায় ভাষণ দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। বিস্তারিত জানতে কথা বলছি তার সাথে। আপেল, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার বিস্তারিত খবর আমাদের জানাবেন। ফাতিহা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যে সংগঠনের পথ চলা, সেই সংগঠনটি আজকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে। আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু আওয়ামী লীগ 10 দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং এই 10 দফা কর্মসূচির অংশবিশেষ হিসেবে কিন্তু আজকে দুপুরবেলা এই রাজধানীর যে সোহরাওয়ার্দী উদ্যান আছে সেই উদ্যানে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং এই আলোচনা সভা কিন্তু মূল যে আনুষ্ঠানিকতা আর হাতে বলতে গেলে 1.5 ঘন্টার মতো সময় আছে। অর্থাৎ দুপুর 3টা 30 মিনিটের দিকে আওয়ামী লীগ সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যানে আসবেন এবং এখানে যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলোর উদ্বোধন করবেন উনি। মূলত এখানে আসার পরে যে দলীয় পতাকা উত্তোলন এবং পাশাপাশি কবুতর উড়িয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করবেন এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন, তার বিশেষ করে রাজধানী এবং রাজধানীর আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকেও কিন্তু নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছেন এবং ইতোমধ্যে কিন্তু বাসে করে, ট্রাকে করে, বিভিন্ন বাহনে করে কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা আছে সেই এলাকায় এসে নামছেন এবং এখান থেকে মিছিল নিয়ে কেউ ব্যানার, ফেস্টুন এসব নিয়ে কিন্তু এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যে ফটকগুলো আছে সেই ফটকগুলো দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছেন এবং এর পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ধরনের ব্যান্ড সঙ্গীত সহ বিভিন্ন ধরনের সঙ্গীত নেচে গিয়ে এক ধরনের আনন্দ উৎসবের মাধ্যমে কিন্তু যে আওয়ামী লীগের যে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আসছেন। এবং সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে
এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু আওয়ামী লীগ নিবন্ধিত যেসব রাজনৈতিক দল আছে সবগুলোকে কিন্তু দাওয়াত করেছে এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি শুধুমাত্র বিএনপি ছাড়া যেসব রাজনৈতিক দল আছে সেগুলো নেতারা এই আলোচনা সভায় আসার সম্মতি জ্ঞাপন করেছেন এবং ইতোমধ্যে অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং শুধুমাত্র বিএনপি যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখানকার সর্বশেষ। হাতিয়া আপিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের জনসভা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আপেল মাহমুদ। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদ নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফর পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, তিস্তা প্রকল্প নিয়ে পর্যালোচনায় দিল্লির একটি কারিগরি দল শিগগিরই ঢাকায় আসবে। এই সফরে ইতিবাচক ফলাফল বাংলাদেশ পাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এছাড়াও ভারত সফরে ভিসা জটিলতা কাটালে ই ভিসা চালু করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। ভারত সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। ৫৪টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটি যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। তিস্তা নদী নিয়ে চায়না বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিস্তা তো একটা বড় প্রকল্প, সেটার জন্য তো কারিগরি দল আসতেই হবে। কারিগরি দল আসা মানে তো এটি খুবই ইতিবাচক। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি চুক্তি না হওয়া সহ বাংলাদেশের কোনো অর্জন নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকার ভারতের সেবা দাসে পরিণত হয়েছে। নয়াপল্টনে দোয়া মাহফিলে তিনি দাবি করেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রিপোর্ট মইনুল হাসানের। শ্বাসকষ্ট সহ গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা। দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে মহাসচিব মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। প্রশাসন আর ক্ষমতাসীন দল দুর্নীতিবাজদের রক্ষা করতে একজোট হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল। তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন। দুর্নীতি কাহিনী বেরিয়ে আসছে পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে। কর্মসূচি থেকে অবিলম্বে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে। ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অর্থমন্ত্রী। এরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকেও মতিউর রহমান অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন ব্যাংকের সিইও আফজাল করিম। এদিকে ঈদের ছুটির পর এখনো কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। কোরবানির ঈদের আগে 15 লাখ টাকার ছাগল কেনেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপর থেকে সমালোচনার ঝড় উঠে গণমাধ্যমে। ঈদের এক সপ্তাহ পরও রাজধানীতে ফেরা মানুষের ভিড়
ট্রেন ও বাস টার্মিনালগুলোতে। প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে ফিরছেন ঢাকায়, আবার ঘরেও ফিরছেন অনেকে। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। ঈদ উল আজহার ছুটি শেষ হলেও যাত্রীদের ভিড় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ভিড় এড়াতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ফিরছেন দেরিতে, আবার কেউ কেউ রাজধানীতে প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে যাচ্ছেন নিজ ঠিকানায়। এর আগে যে রেলের যে ব্যবস্থা ছিল এর চেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এবার টিকিট কাটার পর যখন ট্রেনে উঠেছি তখন ওখান থেকে আবার বলে যে আমাদেরকে 50 টাকা 100 টাকা করে দাও। নারবাড়িতে অনেক মজা হয়েছে, অনেক ঘুরছি, ওই যে মেট্রো রেলে গেছিলাম। তবে এদিন ঢাকা থেকে দেরি করে ছেড়েছে অধিকাংশ ট্রেন, যা নিয়ে ভোগান্তিতে যাত্রীরা। আসছে তো অনেকক্ষণই হয়ে গেল, এখন পর্যন্ত আসলে ট্রেনের শিডিউলটা ঠিক হয় নাই। 9:10 ট্রেন ছিল রংপুর এক্সপ্রেস, এখন তো বাজে প্রায় 10:30। এখনো ট্রেন প্ল্যাটফর্মে দেই নাই। যাত্রা নির্বিঘ্ন করতেই কিছুটা দেরি হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার। গতি নিয়ন্ত্রণ, স্পেশালি আপনার বঙ্গবন্ধু সেতুর পূর্ব পশ্চিমে নির্মাণ কাজ চলছে, এখানে একটু সময় বেশি লাগে। আর যাত্রী উঠানামার বিষয়টা আমাদের লক্ষ্য করতে, আর সবচেয়ে দূরপাল্লার ট্রেনগুলোই একটু বেশি বিলম্বিত হচ্ছে। তবে স্বস্তিতে বাস যাত্রীরা। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ থাকলেও যানজট ছাড়াই ফিরতে পেরে খুশি যাত্রীরা। আসতে তো সমস্যা হয় না, ভাড়া নিয়েছে দ্বিগুণ। জার্নি ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি, আজকে কোনো জ্যাম নাই। পুরো রাস্তা আসছে ভালোই, এদিকে এসে একটু জ্যাম করছে আর কি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে যাওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। ফলে সিলেট, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ডুবে যাওয়া সড়ক ও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছাড়ছেন অনেকে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা নদীর সিলেট ও সুনামগঞ্জ পয়েন্ট এবং কুশিয়ারা নদীর শ্যাওলা পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে গেছে। দুই নদীর অন্যান্য পয়েন্টে পানি বিপদসীমার উপরে থাকলেও গত দুদিন ধরে কোথাও বৃষ্টি না হয় কমছে নদ নদী ও হাওড়ের পানি। এদিকে সুনামগঞ্জে বন্যা হাজারো মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে। পানি নামতে শুরু করলেও এখনো 5 উপজেলার হাওরবাসী পানিবন্দী। জীবনযুদ্ধে টিকে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুনামগঞ্জ থেকে মনির হোসেন তপুর রিপোর্ট। বন্যার পানিতে এখনো জেলার হাওরগুলো টুইটুম্বর। উজানের পানিতে ভেসে গেছে ধান, চাল সহ প্রয়োজনীয় জিনিসপত্র। সদরের ইসলামপুর, গোয়ারছড়া, মৌকলা, আবদুল্লাপুর, ইছাগড়ি গ্রাম এখনো পানির মধ্যে। এই তো বুক পানি মেজে আসি বা বাস দিয়া সাংমানায় আমরা আপাতত ধান ফান যা আছেন সবকিছু বাসায় আনিছে গা, ওই আমরা সামনে কেমনে চলাফেরা করাম। বাড়ির থেকে আমরা নৌকাদা পানি নিতেছি, আমরা অনেক একটা সমস্যার মাঝে পড়ছি ভাই। আগে তো বন্যা হয়েছিল না, কারণটা কি? মিটামন যে রাস্তা করেছে, উষা রাস্তা করেছে, রাস্তার কারণে পানি নিষ্কাশন করতে পারে না। পানি নামতে শুরু করায় অন্যের বাড়িতে কিংবা আশ্রয় কেন্দ্রে 1 সপ্তাহ থেকে বাড়িতে ফিরছেন কেউ কেউ। কোনো কোনো ঘর ভেঙে পড়েছে, অনেক ঘর পর। শিশু কিশোরদের নিয়ে এসব ঘরেই ঝুঁকি নিয়ে থাকছেন বিপন্ন পরিবারগুলো। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জায়গা আছে, নাই মানছি ঘুরে ঘুরে থাকি। 22 সালে সমস্ত ভিডিও করে নিয়েছিল, ঘর বাড়ি ভেঙে গেছিল, কিন্তু আমরা সাহায্য পাই নাই। এই বন্যার সময় আইডেন্টি কার্ড নিছে, নাম নিছে, ফটো তুলে নিছে, কিন্তু কিছু দিছে না। বন্যার বারবার আঘাতে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের তালিকা করে পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সুনামগঞ্জের সংগ্রামী মানুষ গেল কয়েক বছর ধরেই বন্যার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। তাদের পানির মধ্যে থাকতে হচ্ছে কয়েক মাস। বৈশাখে ঘরে তোলা ধান অনেকের ভেসে গেছে। সারা বছর তারা কি খাবেন, কি করবেন জানেন না অনেকেই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। এমপি আনার হত্যা মামলায় আটক গ্যাস বাবুকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রাজধানীর মিন্টু রোডে
ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে আনতে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি ইন্টারপোলের সঙ্গেও আলোচনা চলছে। এমপি আনারের মেয়ে ডরিন শারীরিকভাবে অসুস্থ উল্লেখ করে হারুনুর রশিদ জানান, তিনি সুস্থ হলেই ডিএনএ পরীক্ষার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। আদালতের কাছে ইতিমধ্যেই আমরা তাকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে একটা চিঠি দিয়েছি এবং আমরা মনে করেছি যে যেহেতু গ্যাসবাবু এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে, তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জ্বালানি খাতে সীমাহীন লুটপাটের কারণেই বিদ্যুতের বিল বাড়ছে বলে অভিযোগ করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বিদ্যুৎ জ্বালানি খাতে জবাবদিহি না থাকায় লুটপাট চরমে উঠেছে, আর তা আড়াল করতে উৎপাদন ব্যয় না কমিয়ে জনগণের ঘাড়ে দামের বোঝা চাপাচ্ছে সরকার। ভর্তুকি কমানোর নামে বিদ্যুৎ বিল বাড়ানোর সরকারি সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে সিপিডি। রাজধানীর মহাখালীতে বাজেট আলোচনায় বিশ্লেষকরা এ দাবি করে। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ভারতের কাছে হারায় বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা নেই বলে মনে করেন সাকিব আল হাসান। তারপরও টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচটি জিতে ভালো স্মৃতি নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চান বা দেশেরা এই অলরাউন্ডার। অ্যান্টিগায় সুপার 8-এ টানা দ্বিতীয় হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাকিব। এস এম আশরাফের রিপোর্ট। টি-20তে বাংলাদেশ এখনো পুরনো দিনের মন্থর ব্যাটিং স্টাইল থেকে বের হতে পারেনি। আগের কয়েকটি সিরিজ সহ বিশ্বকাপ পর্যালোচনা করলে দেখা যায় এই ব্যাটিংটাই বেশিরভাগ সময় ডুবিয়েছে টাইগারদের। সাকিব বলেন, এর সমাধান তার জানা নেই। এ সময় তিনি উল্লেখ করেন, টুর্নামেন্টের শেষটা অন্তত ভালো করতে চান তারা। এই দুইটা ম্যাচে আমি ফিল করেছি যে 175 185 হচ্ছে মোটামুটি একটা স্কোর, এখানে মানে ফাইটিং টোটাল হয়। সো সেটার নিচে হলে আসলে ডিফিকাল্ট। সো সেই জায়গা থেকে আমরা অনেক শর্ট ছিলাম আগের দিনের পরে। অ্যাটলিস্ট আজকে আমাদের আরো একটা ভালো অবস্থায় যাওয়া উচিত ছিল, যেহেতু আমরা জানি যে কি হচ্ছে, কোন টার্গেটে আমরা ব্যাটিং করছি। আমার কাছে মনে হয়েছে প্রথম থেকে আমরা ওই অবস্থাতেই যাইনি, যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক। অ্যান্টিগার স্লো উইকেটে টস জিতে কোচ এবং অধিনায়কের আগে বোলিং নেয়ার সিদ্ধান্তের সাথে যে সাকিব একমত হতে পারেননি সে কথাও জানালেন তিনি। নেতা একজন থাকবে, একজন লিডার থাকবে, একজন ক্যাপ্টেন থাকবে, ডিসিশন তার। এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই। এটা খুবই নর্মাল। যদি দেখা যেত ফার্স্ট 2 ওভারে 2টা উইকেট আমরা নিয়েছি, তখন আসলে মনে হতো যে না, খুব ভালো ডিসিশন হয়েছে। যেহেতু 2 ওভারে 2টা উইকেট পড়ে নাই, স্বাভাবিকভাবে তখন মনে হচ্ছে না, এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো। মঙ্গলবার সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা। অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল আফগানিস্তান। কিংসটাউনে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই 118 রান যোগ করেন রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। 49 বলে 60 রান করেন গুরবাজ। জাদরানের ব্যাটে আসে 51 রান। তাতে 6 উইকেটে 148 রানের পুঁজি পায় রশিদ খানের দল। জবাবে গ্লেন ম্যাক্সওয়েল 59 রান করে লড়াই করলেও বাকি ব্যাটসম্যানরা টিকতে পারেনি আফগান বোলারদের সামনে। 20 রান দিয়ে 4 উইকেট নেন গুলবাদিন নায়েব, 3 উইকেট নেন নবীন উল হক। তাতে 127 রানে থামে অজিদের ইনিংস। বিশ্বকাপে প্রথমবারের মতো হলুদ শিবিরকে হারিয়ে আফগানিস্তান পায় ঐতিহাসিক জয়। এবার পার্টেক্স খেলার খবর।
টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে অ্যান্টিগা ছেড়ে সেন্ট ভিনসেন্টে গেল বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হেরে যাওয়ায় এর আগেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। গ্রুপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। নিজেদের শেষ ম্যাচে শান্ত সাকিবরা যদি আফগানদের হারাতে পারেন আর অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হেরে যায়, তবে টাইগাররাও বিশ্বকাপের সেমির টিকিট পেতে পারেন। তার জন্য অবশ্য বহু যদি কিন্তু উত্তর মেলাতে হবে বাংলাদেশকে। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে খেলাটি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। বর্ণাঢ্য কর্মসূচিতে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্মার্ট বাংলাদেশ গড়ায় বড় চ্যালেঞ্জ জঙ্গিবাদ, মন্তব্য ওবায়দুল কাদেরের। ভারতের সেবা দাসে পরিণত হয়েছে আওয়ামী লীগ। দিল্লি সফরে দেশের মানুষের কোনো অধিকারই আদায় করতে পারেনি সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমানকে ওএসডি প্রজ্ঞাপন জারি। অংশ নিতে পারবেন না সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে। এবং নদ নদীর পানি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। সুনামগঞ্জে হাওরবাসীর স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু কিশোর ও বৃদ্ধরা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।